এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খুব তো ভাষণ দিয়েছিলে, ছেলের কাছে জবাবদিহি চাইবে, এখন কোথায় গেল সেই তেজ? ছেলেকে ডাকছো না কেন? আফসানা অতিষ্ঠ ভঙ্গিমায় উত্তর দিলেন, আপনি ডাকছেন কেন? ডাকুন ওই বেয়াদবকে। আমি আফসানাকে থামিয়ে দিয়ে আদ্রিতা মুলায়ম স্বরে বলে ওঠে, বড় মা ঝামেলা করো না, সব দোষ আমার, অন্য কারো দোষ নেই। আমি এখনই চলে যেতে চাচ্ছি। আব্বু যাবো? শেষের কথাটা সাদেকুর রহমানের উদ্দেশ্যে বলা হলে তিনি মাথা নেড়ে সম্মতি জানান। আদ্রিতা আর অপেক্ষা করে না, প্রস্ত দাঁড়িয়ে নিজ রুমের দিকে ছুটে সবকিছু গোছগাছ করার জন্য। তার প্রস্থান দৃশ্য দেখে সকলে ফের ভাবনায় নিমগ্ন হয়। তাদের মেয়ে ছেলের ব্যবহারে আজ একটু অদ্ভুত লাগছে, একটু অন্যরকম, যা সকলের সূক্ষ্ম নজরে কিঞ্চিত ধরা পড়েছে। আদ্রিতার বাসা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা আদিবের কানেও এসেছে। এটা শোনার পর আদিবের ক্রোধ যেন দ্বিগুণ বেড়েছে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে পায়চারি করছে পুরো ঘরময়। তখনের পর থেকে তার মা এই ঘরে আর আসেনি। বড্ড নিস্তব্ধ হয়ে আছে বাড়িটা। আদিবের এতে বিরক্তি লাগে। এক পর্যায়ে চড়া আওয়াজে মাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু সাড়া পাওয়া যায় না। তবে আদিবও থেমে থাকে না, অনবরত ডাকে অস্থির করে ছাড়ে তার মাকে। এক পর্যায়ে রুম ছাড়তে বাধ্য হন আফসানা। দোতলায় পা চালিয়ে ছেলের রুমের কাছাকাছি এসে পা থামান। আদিব নিজ রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সরু নয়নে মাকে দেখছে চেয়ে। আফসানা ভ্রু কুঞ্চন করে গমগমে আওয়াজে বলেন, আমাকে ডাকছিস কেন? কি দরকার পড়লো এখন? মায়ের গরম মেজাজ দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না আদিব। এক পল দেখে রুমের ভেতরে ঢোকার পথে অনুরোধের স্বরে বলে গেল, রুমে আসো আম্মু, কথা আছে। আফসানা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ান। এক প্রকার বাধ্য হয়ে ছেলের রুমে প্রবেশ করেন। পুনরায় তেজে গলায় বলেন, তোর মতো বেয়াদব ছেলে যেন আমাকে আম্মু বলে না ডাকে, খবরদার। গম্ভীর মুখে আদি বেজাত্রায় ছুটি দিয়ে হেসে দেয়। তার মায়ের কমন ডায়লগ এটা, কোনো ভুল করার পরে এই ডায়লগ শুনতে পাওয়া যায়। ছেলের হাসিতে চোখ রাঙান আফসানা, ফের শাসি বলে উঠেন, গতকাল রাতে কি বুঝিয়ে গিয়েছিলাম কিচ্ছু মনে নেই? এসব কি করলি তুই? তোর বাবা চাচারা আজ বাসায় ভুলে গেছিস? আবার এখন হাসাও হচ্ছে? আদি হাসি থামিয়ে এবার নির্বিকার চিত্তে উত্তর দেয়, আমি অকারণে কারোর উপর রাগ দেখাই না। তোমার আদরের মেয়ে কি খুব ভালো? ওর তখনকার রিয়াকশন দেখেছিলে তুমি? দেখনি? আমি দেখেছি স্বচক্ষে। ছেলেটা প্রপোজ করছিল আর উনি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন, একটা কথা উচ্চারণ করেননি। আমাকে যদি এতই ভালোবেসে থাকেও তাহলে বলেনি কেন তখন? কেন চুপ থেকে একটা বছর আশকারা দিয়ে গেছে ছেলেটাকে? এর জবাব আছে? আদ্রিতা কেমন তুই জানিস না? এসব ব্যাপারেও ভয় পায় যে জন্য। আদিব তার মাকে থামিয়ে রুড়ো স্বরে বলে উঠে, মেয়ের সাফাই গিয়ে কথা বলবা না আম্মু। ছেলেদের নিজের পিছনে ঘোরাতেও মজা পায়, এটাই হলো আসল কথা। আফসানা আশ্চর্যে হতভম্ব হচ্ছেন। নিজের ছেলের মুখ নিঃসৃত বাণী শুনে রেগে গেলে আদিবের উল্টাপাল্টা কথা বলার অভ্যাস আছে সেটা তিনি জানেন। তবে ভেবেছিলেন তার ছেলের এখন বোধ হয় বদবুদ্ধি উদয় হয়েছে, পূর্বে ডাকটা কমে এনেছে কিছুটা। কিন্তু সেসবের তো কোনো লক্ষণই দেখছেন না তিনি। এই ছেলেকে নিয়ে কি করবেন বুঝে পাচ্ছেন না। আফসানা তৎক্ষণাৎ চোখ কুচকে করা জবাব রাখেন, বাজে কথা বলবি না আদিব, ও কেমন তুই ভালোভাবেই জানিস। কিছুদিন আগেও তোর ব্যাপারে কত গুণগান গাইছিলি, এখন কি হলো, সব ভুলে গেলি? আদিব বিরক্তি সহকারে শক্ত মুখে জবাব দিল, আমি কিছু ভুলিনি আম্মু, তুমি এখন যাও, তবে যাবার আগে বর্ষাকে পাঠিয়ে দিও আমার রুমে। আফসানা ভ্রু উঁচিয়ে সুধান, বর্ষাকে কেন? ও কি করলো আবার? দরকার আছে। ছেলেকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ দেখে নিয়ে আফসানা বিদায় নিলেন। খোলা দরজার দিকে আদিব শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে অপেক্ষায় থাকলো বর্ষার। কিছুক্ষণ বাদে আগমন ঘটল বর্ষার। মীর কদমে মাথা নুয়ে একদম আদিবের সম্মুখে এসে দাঁড়ালো সে। অতঃপর হালকা আওয়াজে বলল, ভাইয়া ডেকেছিলে আমায়? চল শক্ত কঠোর মুখভঙ্গি আদিবের। টান টান হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত পুরে রেখেছে। বর্ষাকে একবার শুরু না নিয়ে পরখ করে কর্কশ স্বরে বলে উঠল, আমার চোখে চোখ রেখে কয়েকটা প্রশ্নের জবাব দিবি রাইট নাও। কোনো মিথ্যার আশ্রয় যেন না নেওয়া হয়, খবরদার। বর্ষা ভীত লোচনে আরো মিয়ে যায়। কোনো রকমের চোখ তুলে আমতা আমতা করে বলে,
ঠিক আছে? ক্ষিপ্ত দৃষ্টি ছুড়ে আদিব প্রথম প্রশ্নটা করে। আদ্রিতা কি সত্যি অনেককে পছন্দ করে? তোর কাছে বলেছিল সে কথা? বর্ষার কণ্ঠনালী কেঁপে ওঠে আদিবের জলদ গম্ভীর স্বরে। সে রীতিমতো কাঁপতে শুরু করে ভয়ে। বর্ষার নাজেহাল অবস্থা দেখে এক পর্যায়ে আদিব আশ্বাস দিয়ে বলে, সত্য বললে কোনো শাস্তি পাবি না তুই, নির্ভয় বল। কিন্তু মিথ্যা বললে? আদিবের কথা শেষ হওয়ার আগেই বর্ষা ত্রস্ত কাপা স্বরে জবাব দেয়, আদ্রিতা অনেককে পছন্দ করে না ভাইয়া। আমাকে কখনো এরকম কথা বলেনি। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম সেদিন। আদিবের ভ্রু কিঞ্চিত হয়, আগ্রহ সমাজ শুধায়। কেন মিথ্যা বলেছিলি? বর্ষা এবার বেকায়দায় পড়ে। সারা শরীর থরথর করে কাঁপে তার। আদিবের ধারালো দৃষ্টির সামনে চোখ মুখ খিচে কোনো রকমে উত্তর রাখে, আমি তোমাকে পছন্দ করি ভাইয়া, তাই চাইতাম না আদ্রিতার সঙ্গে তোমার মিল হোক। তাই ওর সম্পর্কে ভুল তথ্য দিতাম তোমাকে। আদিব সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে, হোয়াট? কি বাজে বকছিস? আমাকে পছন্দ করতি মানে কি? আমি তোকে বোনের মতো দেখি বর্ষা? এসব কেমন ভাবনা? বর্ষা ভয়ে কেঁদে ওঠে এবার। ফুপানো স্বরে জানায়, আমি আর এসব উল্টাপাল্টা ভাববো না ভাইয়া। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করা ঠিক হয়নি আমার। আদিব নির্বাক হয়ে রয়। কাকে ভরসা করেছিল সে? বাড়ি ছাড়ার পর থেকে মায়ের পাশাপাশি বর্ষার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। নিয়মিত তার থেকে আপডেট নিত আদ্রিতার। তবে কখনো মুখ ফুটে বলেনি সে আদ্রিতাকে ভালোবাসে। অথচ বর্ষা সেটা বুঝে নিয়ে তার কাছে ভুল তথ্য পাচার করে এসেছে এতদিন। আদিবের মাথা গরম হয়, তবু শান্ত সুরে আদেশ ছুড়ে, ঠিক আছে, যা এখন। আর এসব খারাপ চিন্তাভাবনা সব মাথা থেকে দূর কর। আমি স্রেফ তোর বড় ভাই, ওকে? বর্ষা চোখ মুছে ক্রমশ মাথা দুলে কক্ষ ছাড়ে। আদিব সেদিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ব্যালকনির দিকে এগোয়। সবুজ তীর্ণ আকাশে এক পলছে দু চোখ বুঝে নেয় আদিব। বন্ধ চোখের পর্দায় তৎক্ষণাৎ ভেসে ওঠে এক মায়াবী কন্যার প্রতিচ্ছবি। যে কন্যা প্রচণ্ড ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। দু চোখ বেয়ে অনবরত বৃষ্টি ফোটার ন্যায় অশ্রুকণা ঝরছে তার। মলিনতার ভিড়ে বিষাদের আভাস লেপ্টে আছে মায়াপুরের চোখে মুখে। খুব কষ্ট দিয়ে ফেলেছে কি তাকে? ছোট্ট হৃদয়টাতে খুব আঘাত পেয়েছে বুঝি? তার এরূপ ব্যবহার মেনে নিতে হয়তো খুব কষ্ট হয়েছে তার। ঝট করে চোখ খুলে আদিব। আচমকা তীব্র অপরাধ বোধে ছেয়ে যায় অন্তঃপদ। আর দাঁড়ায় না সে। আর অপেক্ষা করতে মন সায় দেয় না। দ্রুত পা চালিয়ে রুম ত্যাগ করে সে। অতঃপর ব্যাকুল চিত্তে বেরিয়ে যায় বাসার বাইরের দিকটায়। পেছনে থাকা কতক সন্দিহান দৃষ্টি পিছু ডাকের পড়ুয়া না করে সে এক প্রকার উন্মাদের ন্যায় ছুটে চলে প্রিয়তমার সন্ধানে। কুয়াশাচ্ছন্ন আধারের রাত, খুটখুটে অন্ধকার চারিদিকে। এক হাত সামনে দৃশ্যপটও ঝাপসা। কুয়াশার পাদর ভাব অন্ধকার রজনীকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখে ঢাকা শহরকে রহস্য নগরীতে রূপান্তরিত করেছে যেন। চাঁদ তারাবিহীন কুচকুচে কালো আকাশটার পানে এক ধ্যানে চেয়ে আছে আদিব। অন্দরে তার অশান্ত ঝড়, বুকে তীব্র দহন, চোখে এখনো প্রিয়তমার প্রতিচ্ছবি। আদ্রিতা কতটা কষ্ট পেয়ে কাঁদছিল তখন, অথচ সে একটুও নমনীয় হয়নি, বরং বাজে রূঢ় ব্যবহার করেছে তার সাথে। মাঝে মাঝে কি হয়ে যায় তার আশ্চর্য। তখন রাগে অস্থির থাকলেও এখন ভেতরটা খুব পুড়ছে। তার কান্নামাখা মুখটা যতবার চোখে ভাসছে ততবার অপরাধ বুদ্ধির তীব্র অনলে জ্বলে পড়ে মরছে সে। মেয়েটাকে বুকে স্থান দেওয়া না পর্যন্ত এই অনল নিববে না, এমনকি অস্থির হৃৎপিণ্ডটা সুস্থির হবে না। দুপুরে উন্মাদের ন্যায় বাসা থেকে বেরিয়ে এসে সরাসরি আদ্রিতার কাছে যেতে চাইলেও মাঝপথে বাদ সাধে তার বন্ধুরা। সব কয়টা ফাজিল তাকে নিতে বাসার দিকে আসছিল। তখন ফোনে সে খবর পেয়ে আদিবকে তখনই তারা মানা করে দেয় আদ্রিতার ভার্সিটির হলে যেতে, উপদেশ দেয় অনেক কিছু। আদিব সব শ্রবণ করে ঠান্ডা হয়। দিনের বেলায় লোক সমাগম থাকবে বিধায় সেও তাদের যুক্তি সহজে মেনে নেয়। মনকে বুঝেই বন্ধুদের আড্ডার সামিল হয়। তারপর ঠিক সন্ধ্যার পরপরই গাড়ি নিয়ে চলে আসে আদ্রিতার ভার্সিটির সামনে। স্তব্ধ রাত, জনমানব শূন্য এরিয়া। এটাই মোক্ষম সুযোগ মহারানীর রাগ ভাঙানোর। আজ আর দূরত্ব নয়, নয় কোনো লুকোচুরি। সব প্রকাশের দিন এসে গেছে। মান অভিমানের পালা সমাপ্ত করার দরকার এবার। আর কাঁদাবে না মায়াপুরীকে, খুব আদরে সযত্নে রেখে দেবে মুখের ঠিক মধ্যখানে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিব। বহুক্ষণ পর অন্ধকার আকাশ থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে চাইল। আপাতত ভার্সিটির গেটের বাইরে সে বুদ্ধি করে মায়ের কাছে ফোন দিয়ে দিবার নাম্বারটাও টুকে নিয়েছে সে।
এর কারণ আদ্রিতা এখন তার কল রিসিভ করবে না। তিনি যে রেগে বুম হয়ে আছেন তার উপর। আদিপ আলতু হাসে। পরক্ষণেই দুশ্চিন্তাগ্রস্ত নয়নে বন্ধ গেটের পানে চায়। দিবাকে তো কখন আদ্রিতাকে নিয়ে গেটের বাইরে আসতে বলে দিয়েছিল সে। ওরা এখনো আসছে না কেন? কোনো সমস্যায় পড়লো না তো? নাকি আদ্রিতায় আসতে চাইছে না? আদিপ গাম্ভীর্য ভঙ্গিতে কয়েক পায়ে এগোয়। সতর্ক নয়নে আশেপাশে চায়। ভার্সিটির গেটে বসা দারোয়ান বসে বসে ঝিমুচ্ছে, মাঝে মাঝে আবার মশাও তাড়াচ্ছে। আদিপ তত্ত্বশ্বাস ছেড়ে প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নেয়। তবে স্ক্রিনে দৃষ্টি রাখার আগেই মৃদুমন্দ শব্দে থেমে যায় সে। দৃষ্টি সরকারের সামনে চায়। ক্ষণিকেই গেট খোলার আওয়াজ পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে দুই রমণী। একজনের মুখ স্বতঃস্ফূর্ত হাসিতে উজ্জ্বল, আর একজন বিষাদিত বদনে ভ্রু কুঁচকে রেখেছে। আদিপকে সম্মুখে দেখা মাত্র আদ্রিতার মুখশ্রীতে আধের খুনি আসে। বিস্মিত হয়ে আকস্মাৎ রাগে ত্রস্ত পা ঘোরায় চলে যাবে বলে, কিন্তু আদিপ তা হতে দেয় না। কয়েক কদম এগিয়ে এক প্রকার টেনে নিজের অস্তিত্বে মেশায় মেয়েটাকে। নিজের পেশি বহুল বাহুতে আদ্রিতাকে তৎক্ষণাৎ আবদ্ধ করে নেয়। আদ্রিতা এতে বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, তবে আদিপ তার মুখে হাত চেপে থামিয়ে দেয়। অতঃপর কিঞ্চিত হেসে দিবার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ শালিকা, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি, তুমি চলে যাও, ঠিক আছে? দিবা তার ছটফটানো বান্ধবীর দিকে একবার চেয়ে চাপা হেসে আদিপকে সায় দিল। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি তবে। দিবা তৎক্ষণাৎ প্রস্থান নিলে আদ্রিতাকে জাপটে ধরে জোর করে গাড়ির ভেতরে আনে আদিপ। দারোয়ানের কুটুর কুটুর চাহনিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের সাথে সাথে গাড়িতে উঠে বসে। আদ্রিতাকে জড়িয়ে নিয়ে এই মুহূর্তেই গাড়ি স্টার্ট করে। সেটাকে নিয়ে চলে অজানা গন্তব্যে। নির্জন স্তব্ধ একটা জায়গায় সে আদিপের গাড়ি থামল। ভার্সিটি থেকে কিছু দূর সামনে এই নিরালা স্থান। আদ্রিতাকে এখনো এক হাতে ঝাপটে ধরে রেখেছে আদিপ। মেয়েটা এতক্ষণ ছটফট করলেও পরক্ষণে কিছুটা শান্ত হয়েছে। তবে গাড়ি থামতেই তাকে প্রবল আক্রোশে এক প্রকার ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছে সে। তড়িৎ ব্যাগে স্টিয়ারিং থেকে ডান হাত সরিয়ে আদিপ পুনঃ দৃষ্টি রাখে আদ্রিতার উপর। খুবই মেয়েটার মুখে লালচে আভা ছড়িয়েছে। চোখ ছোট করে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ছে ক্রমাগত। আদিপ তার মায়াপুরীর এই রূপ দেখে কিঞ্চিত হাসে। আদ্রিতা তা দেখে যেন চরম ক্রোধে দিশেহারা হয়। শক্ত কণ্ঠে বলে উঠে, বেয়াদ্দবের মতো আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কি দরকার? আদিপ নিজস্ব ঠাট বজায় রেখে কিছুক্ষণ চেয়ে থাকে নির্নিমেষ। রাগেই প্রিয় তোমাকে ভালোভাবে পরখ করে আচমকা তার একদম নিকটে চলে আসে। অতঃপর কানের কাজটায় ফিসফিসিয়ে বলে, তোকে দরকার। আদ্রিতা হতভম্ব হয়। এখনো কথায় লজ্জায় কিঞ্চিত কেঁপে উঠে অথর যুগল। তবু রাগের অতিশয্যায় আদিবের বুকে হাত রেখে ঠেলে দূরে সরায় নিজের থেকে। আদিব এবার তীক্ষ্ণ নজরে চায়। মুহূর্তে আদ্রিতাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে ধরে কঠোর স্বরে বলে, বেশি সাহস বেড়ে গেছে না? আমাকে বেয়াদব বলছিস? কি হলো, এমন করছিস কেন? আদ্রিতা রক্তচক্ষু নিয়ে দ্বিগুণ তেজে ফুঁসে উঠে বলে, কেন করছি জানেন না? নাকি জেনেও না জানার ভান করছেন? তখন তো নিজের ঘর থেকে একদম ভিখারির মতো তাড়িয়ে দিয়েছিলেন। এখন কেন এসছেন নিতে? আপনি ছাড়েন তো আমাকে, চলে যান এখান থেকে। আপনাকে আমার চাই। কথা সম্পূর্ণ করার আগেই আদ্রিতার ঠোঁটে আঙুল চেপে থামিয়ে দিল আদিপ। রাগে থরথর করে কাঁপতে থাকা আদ্রিতাকে তখনই নিজের বুকে চেপে ধরল শক্ত করে। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে হালকা আওয়াজে বলল, শান্ত হয়ে যা প্লিজ, আর এমন করব না, তোকে আর কাঁদাবো না, রাগ করে না জান। আদিবের ঠান্ডা স্বরে আদ্রিতার শরীর ঝিমঝিম করে উঠল। কানের কাছটায় তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দে চোখ দুটো মুদিয়ে এলো আপনা আপনি। সর্বাঙ্গের এক অদ্ভুত শিহরণে খামোশ হলো সে। রাগ ভুলে আবেশে এক প্রকার লেপ্টে রইল আদিবের বক্ষ পিঞ্জরে। প্রিয়তমার নিশ্চল ভাবভঙ্গি পরখ করে আদিপ আলতু হাসে, ধীর স্বরে শক্তোক্তি করে, তোর মুখের আপনি সম্বোধন কিন্তু বড়ই মধুর লাগে। আমাকে এভাবেই ডাকিস? আদ্রিতা আশ্চর্যান্বিত হয়ে এবার মাথা তুলতে চায়। তবে আদিপ বাদ সাধে এতে। মুখে আরো শক্ত করে চেপে ধরে বলে, বুকের কম্পন টের পাচ্ছিস না? কেন বারবার আমার থেকে দূরে যেতে চাইছিস? বুকটা যে খুব পুড়ছে, একটু থাক না। আদ্রিতা বিস্ময়ে হতবাক হয়। আদিপ নামক কঠোর পুরুষ এমন আবেগ মাখা কথা বলছে তার বিশ্বাস হচ্ছে না। সে কি কোনো স্বপ্ন দেখছে? এটা কি সত্যি হচ্ছে? আদিবের গায়ের মিষ্টি গন্ধটা তীব্রভাবে নাকে এসে লাগছে। সে ঘ্রাণে একদম মোহিত করে ছাড়ছে তাকে লোকটা। আবেশে চক্ষু যুগল মুদি আসে আদ্রিতার। অপ্রত্যাশিত কিছু শোনার দরুন
চোখ ফেটে বের হয় আনন্দ অশ্রু। অবশেষে অভিমান ভুলে আদব কি তবে তার প্রেমের জালে ধরা দিল? ধেয়ে এলো বুঝে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। টলটলে অশ্রুতে ভিজে যায় আদবের শার্টের কলার। রাগ পালিয়ে নিমিষেই অভিমান জাগ্রত হয় আদ্রিতার অন্তরে। ঠোঁট ফুলে অভিযোগের সুরে ভেজা গলায় আওড়ায়, আপনি খুব খারাপ, খুব নির্দয়। আপনি সব সময় শুধু রাগ দেখিয়ে গেছেন, একবারও আমার চোখের ভাষা বোঝেননি। আজ তো নিজের রুম থেকে বের করে দিয়েছিলেন, এখন আবার নিতে এসছেন কেন? কোন অধিকারে? প্রিয়তমার অভিযোগ শুনে হালকা হেসে দু চোখ বুঝে নিল আদিব। তারপর মাথা নামিয়ে আদ্রিতার কপালে সময় নিয়ে চুমু খেলো। বেশ সম্মোহিত স্বরে বলে উঠল, ভালোবাসার অধিকারে? তীব্র অনুভূতির দোলাচলে দুলে উঠল আদ্রিতার অন্তর। আরো আড়ষ্ট হয়ে মিশে গেল আদিবের বুকে। আবার অশ্রুরা বাধা বাঁধছে না, গাল বেয়ে অনবরত গড়িয়ে যাচ্ছে। কান্না ভেজা গলায় আদ্রিতা আবারও জানালো, আমি আর যাব না আপনার ঘরে, একদম না। আদিব এবার প্রাণ খোলা হাসে। আদ্রিতার অভিমানী মুখটা মুখ থেকে তুলে চোখের ভেজা পাপড়িতে চুমু খায়। এই প্রথম কোনো পুরুষের তপ্ত ঠোঁটের ছোঁয়া পেয়ে আদ্রিতা কোণ্ঠায় হাঁসফাঁস করে। লজ্জার অতল সাগরে ডুবে যায়, ঠোঁট চেপে চোখ নামায়। আদিব সবই খেয়াল করে, ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে আদ্রিতার ফুলো গালে হাত ছোঁয়ায়। আদ্রিতা চমকে তার দিকে চাইলেই আদিব সুন্দর করে হেসে বলে, সমস্যা নেই, একেবারে আমার বউ করেই না হয় নিয়ে যাব, তখন যাবি। আদ্রিতা আর কিছু বলতে পারল না। অতি লজ্জায় চোখ দুটো আপনা আপনি অবমনিত হলো। সামনের সম্মোহিত চোখ জোড়ায় চেয়ে থাকার একদম সাহস নেই তার। বুক কাঁপে, বড্ড অস্থির অনুভব হয়। আবেগের স্রোতে ভেসে যায় দূর দূরান্তর। আদিব আরও নিকটে আসে, তার গালে স্লাইড করে হালকা আওয়াজে বলে, এতদিন খুব কষ্টে নিজেকে সামলিয়েছি, আর যে পারছি না তোকে ছেড়ে থাকতে। বল না আমার বউ হবি? আব্বুকে বলবো নাকি সেদিনের মতো কি আবার ফিরিয়ে দিবি? ঠোঁট চেপে এবার ফুপে কেঁদে ওঠে আদ্রিতা। টানা টানা চোখ দুটো ফের অশ্রুতে পরিপূর্ণ হয়। উন্মাদের ন্যায় ঝাঁপে পড়ে আদিবের বুকে। নিবিড় আলিঙ্গনে আদিবও তাকে জড়িয়ে নেয়, মাথায় হাত বোলায় আদরের সহিত। ঠোঁট জুড়ে বিচরণ করে তৃপ্তির হাসি। 6 বছরের আগের আদ্রিতা আর এখনের আদ্রিতার মধ্যে সত্যি তফাৎ আছে। এই বছরে মেয়েটা ভালোবেসে ফেলেছে তাকে। তার মা অবশ্য ঠিকই বলতো, অন্যের থেকে ভুলভাল তথ্য জেনে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল সে। 2 দিন তো আক্রোশে নিজের রুম থেকে বের করে দিয়েছে তাকে। খুব কষ্ট পেয়েছে, আড়ালে ঠিক এভাবেই কেঁদেছে বোধহয়। আদিব মাথা নামায়, চোখ বুঝে আদ্রিতার চুলে ঠোঁট ছোঁয়ায়। হাতের বন্ধন শক্ত করলে আদ্রিতার কান্না ভেজা গলা শোনা যায়। আমি তখন কিছু বুঝতাম না, এসবে খুব ভয় পেতাম, তাই তো আপনাকে ফিরিয়ে দিয়েছি। অথচ আপনি বোঝেননি, আমাকে চরম শাস্তি দিয়ে অনেক দূরে চলে গেলেন। একটা বারও এসে দেখলেন না আমাকে। আপনি এতটা নির্দয় কেন? এই কয়টা বছর আপনার জন্য কত অপেক্ষায় কাটিয়েছি সেটা জানেন? জানবেন কিভাবে? আপনি তো রাগে দিশেহারা ছিলেন, অভিমানের আড়ালে খুব সযত্নে লুকিয়ে রেখেছিলেন খুব। আদিব ঠোঁট কামড়ে হাসে। অভিমানী প্রিয়তমার উদ্দেশ্যে নেশাক্ত গলায় ফিসফিস করে জানায়, অভিমানের অন্তরালে ভালোবাসা ছিল জান, স্রেফ ভালোবাসা। আদ্রিতা কান্না ভুলে লজ্জায় আরও মিয়ে যায়। বুকের কম্পন মাত্রা ছাড়ায় এক অদ্ভুত শিহরণ রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায়। কণ্ঠনালীর কম্পনে বাক হারা হয়। আদিব ঠোঁট বাঁকিয়ে হাসে তার প্রিয়তমার লজ্জা অনুভব করে। তাকে লজ্জায় আরও নাস্ত নাবুদ করতে কানের কাজটায় ছুটছে, বলে, এখন আর দূরত্ব নয়, বিয়ে করব তোকে, আর কষ্ট পেতে দিব না, একদম রানী করে রাখবো। বল, হবি না আমার বউ? আদ্রিতা লাজুক হাসে, সর্বাঙ্গে সুখের ফোয়ারা বয়। আদিবের মুখ থেকে এই কথাটা এত বছর পর পুনরায় শুনতে পেয়ে আবেগে আপ্লুত হয়। এক সুখ সুখ ব্যথায় জর্জরিত হয়ে এক পর্যায়ে সায় জানায় স্বচ্ছ হাসিতে, আমি আপনারই বউ হব। রাত ক্রমশ গভীর হচ্ছে, নিস্তব্ধতা বিরাজমান সর্বত্র। সকল মানুষ তন্দ্রায় ডুবে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। আদ্রিতাকে বিদায় করার পর দিবা প্রফুল্ল মনে বিছানায় এসে গা ছোয়ালো। নিজ বান্ধবীর ভেবাচাকা খাওয়া মুখটা ফের স্মরণ করে মিটিমিটি হাসলো। আদ্রিতাকে মিথ্যে বলে এসে নিয়ে গিয়েছিল গেটের বাইরে। অবশ্য আদিবই মানা করেছিল তার কথা বলতে, তাই আদিবের বদলে আদ্রিতার বাবার নাম নিয়ে বান্ধবীকে নিয়েছিল বুদ্ধি করে। নিজের বাবার দেখা করতে চাওয়ার কথা শুনে আদ্রিতাও আর দ্বিমত করেনি। বিষণ্ণ মনে হয়ে পৌঁছে গেল সেখানে। অথচ সেখানে গিয়ে দেখল
বাবার বদলে প্রেমিক দাঁড়িয়ে। দিবা চোখ বুজে ঠোঁট টিপে হাসে। আদ্রিতাকে আদিবের সঙ্গে পাঠিয়ে তার মনটা অবশ্য ফুরফুরে লাগছে। মেয়েটা আসার পর থেকেই মন মরা হয়ে বসেছে। সে তখনই বসেছিল কিছু একটা গন্ডগোল নিশ্চয় হয়েছে। আদ্রিতাকে ধরে তখন যারা করলে সে সমস্ত কিছু খুলে বলে। যাক, ভালোই হয়েছে, এবার অন্তত ওদের সম্পর্কটা ঠিকঠাক হোক। মিথ্যা বলে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল অবশ্য বান্ধবীর হাতে থাবড়া খেতে হবে। তবু সেটাকে বিশেষ আমলে নিচ্ছে না দিবা। ডান কাত হয়ে আয়েশ করে শুয়ে বন্ধ চোখে ঘুমানোর প্রস্তুতি নিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল শব্দ করে। দিবা ভ্রুকুচকে বিরক্তি সহকারে চোখ মেলে চাইল। এত রাতে কে কল করলো? অলস ভঙ্গিতে ফোনটা তুলে স্ক্রিনে নজর রেখে উঠে বসলো। অচেনা নাম্বার দেখে কপাল কুঞ্চিত করে একবার বিছানার ডান পাশে চাইল। তার রুমমেট মিম গভীর ঘুমে তলিয়ে। তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কলটা রিসিভ করবে কিনা ভেবে পাচ্ছে না দিবা। কে করলো? কোনো জরুরি কল নয় তো? ধরবে কি? কল একবার কেটে পুনরায় বাজতে শুরু করলো। দিবা দ্বিধার সমেত ফোন নিয়ে জানালার কাজটা গেল। মতনৈক্য ভুগে শেষমেশ রিসিভ করে কানে চাপলো। সালাম দিলে উপাস থেকে শোনা গেল আকর্ষণীয় পুরুষালী গলার স্বর। ওয়ালাইকুম আসসালাম। দিবা রাইট? কি করছিলে? দিবা হতভম্ব হয়ে ফোনের স্ক্রিনে তাকালো। নাম্বারটা তো সম্পূর্ণ অচেনা। তাহলে লোকটা তার নাম জানলো কি করে? কৌতূহলের রেশ ধরে দিবা মুখ কুচকে প্রশ্ন করলো, আপনি কে? আমার নাম কিভাবে জানেন? উপাস থেকে মৃদু হাসির আওয়াজ এলো। পরক্ষণে কোমল স্বরে বলল, আমি তাহির, আদিবের বন্ধু। গতকাল দেখা হয়েছিল, মনে নেই? দিবা চমকে উঠল। প্রবল অনুভূতির চাপে শুকনো ঢুক গেল। সেদিনের সেই সুদর্শন যুবকের নির্ভয় সত্য স্বীকার করার দৃশ্যটা এখনও তার মনে গেঁথে আছে। সেদিন অবশ্য মেয়েকে রাগ নিয়ে চুটপাট দেখিয়ে চলে গেলেও আন্দরে অনুভূতির জোয়ার ছিল। এক অজানা ভালো লাগায় কম্পিত হচ্ছিল হৃদয়। সেখান থেকে আসার পর বারবার শুধু তাহিরের হাস্যোজ্জ্বল মুখটাই ভেসে উঠেছিল চোখের পর্দায়। তার কথা স্মরণ করে পুলকিত হচ্ছিল অন্তঃপদ। এই অনুভূতির কারণ জানে না দিবা, না বুঝতে চায়নি। কিন্তু এই মুহূর্তে লোকটার মোলায়েম কণ্ঠস্বর শুনে সেই পূর্বের অদ্ভুত অনুভূতিটা আবারও হচ্ছে। দিবা নীরবতায় খানিক অস্থির হয়। তাহির অধৈর্য স্বরে বলে, হে, তুমি ঠিক আছো? বেশি ডিস্টার্ব করে ফেললাম? দেবা এবার সম্বিত ফিরে পেয়ে মৃদু আওয়াজে বলে, আপনি নাম্বার কার কাছ থেকে নিয়েছেন? তাহির আলতু হেসে স্বকটোক্তি করে, আদিবের কাছ থেকে একটু আগেই নিলাম। শোনো, আমি কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করি। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবুও তোমাকে আমার ভালো লেগেছে। আমি ভাবছিলাম এটা হয়তো চোখের ভালো লাগা, কিন্তু এখন দেখি তোমাকে আর ভুলতেই পারছি না। সুপারগুলোর মতো কাছে টানছে শুধু। আমার এখন প্রেমের নয়, বিয়ের বয়স হয়েছে। বাবা মা চাচ্ছে বিয়ে করি। তোমার কথাই বলবো এখন তাদের। বিয়ে করলে তোমাকে করবো। শোনো, কাল একবার দেখা করবে? তখন না হয় তোমার উত্তরটাও জানিও। দিবা কুণ্ঠায় মাথা নুয়ায়। প্রথম আলাপনে এভাবে সরাসরি কেউ বিয়ের কথা বলে? কি অদ্ভুত লোক! একদম লজ্জা শরম নেই। কি জবাব দিবে বুঝতে পারছে না দিবা। লোকটাকে কি মানা করে দিবে? ভীষণ অস্বস্তি হচ্ছে। কথা জড়িয়ে যাচ্ছে। লাজের আভাস ছড়িয়ে গেছে সর্বাঙ্গে। দ্বিধা দ্বন্দ্বে ভুগে মনের সারায় তবু কোনো মতে সে সায় জানালো, ঠিক আছে। তাহির স্বস্তির শ্বাস নিল। প্রফুল্লকর হাসিতে প্রাণ জোড়ালো। সেই হাসি কর্ণগোচর হতেই দিবার হৃৎপিণ্ড থমকে গেল। শির দ্বারা বেয়ে বয়ে গেল শীতল স্রোত। তৎক্ষণাৎ ফোনটা কান থেকে নামিয়ে মুখে চেপে ধরল। চোখ দুটো বুজে গভীর শ্বাস নিল। কাউকে খুশি করতে পেরে ভেতরটাতে কেমন আনন্দানুভূতি হচ্ছে। এক অদ্ভুত শিহরণে গা কাঁপছে ক্রমশ। এ কেমন অনুভূতি! এ কেমন অদ্ভুত যন্ত্রণা! ফুটে ফুটে আছে মৃদু হাসির রেখা। নিভু নিভু চোখ দুটোতে কত শত আশা আকাঙ্ক্ষা। অন্তঃকোণে প্রশান্তির হাওয়া বহমান। আজকের রাত যেন স্বপ্ন পূরণের রাত। যুবতী এক কন্যার মনের তীব্র আকাঙ্ক্ষা, মিষ্টি মধুর স্বপ্ন আজ যেন নিমিষে বাস্তবে রূপ নিল। কাঠখোট্টার স্বল্পভাষী স্বভাবের আদিব তার সমস্ত অনুভূতি আজ তার কাছে তুলে ধরেছে স্পষ্ট রূপে। ভালোবাসার আহ্বানে তাকেও আকণ্ঠ ডুবে ছেড়েছে গভীর প্রণয় সমুদ্রে। জীবনের প্রথম প্রেম ভুলেনি সে। খুব সযত্নেই নিজের বুকের ছোট্ট কুটিরে লুকায়িত রেখেছে এত বছর, অথচ কাউকে বুঝতে দেয়নি। গম্ভীর চরিত্রের আড়ালে খুব সঙ্গোপনে লুকায়িত রেখেছে নিজের বাসমান অনুভূতি। এতদিন কঠোর মুখে নিরুদ্বেগ ভাবভঙ্গি বজায় রেখে চললেও আজ তার অভিব্যক্তি ছিল একদম প্রেমিক সুলভ। চোখের চাহনি ছিল শান্ত নিশ্চল, যা তার মতো এক সবুজ বালিকার অন্তপট গাঢ় অনুভূতির জোয়ারে ভাসিয়ে দিতে সক্ষম। অবশ্য সে নিজেই তীব্র অনুভূতির স্রোতে ভেসে গিয়েছিল। সেই স্রোতে ভেসে ভেসে শান্তিতে বাঁচার উদ্দেশ্যে খড়কুটোর ন্যায় আঁকড়ে ধরেছিল আদিবকে।
প্রাণপণে তাকে নিজের মধ্যে আবদ্ধ রেখে অবশেষে জড়তা ভুলে নির্ভয় স্বীকারোক্তি দিয়েছিল সবকিছুর। দীর্ঘ অপেক্ষার পর তাকে জানিয়ে ছেড়েছে অন্তরের সমস্ত জমিত আবেগ মাখা কথা। ঠোঁটের হাসি গাঢ় হয়ে আসে আদ্রিতার, চক্ষু কপাট খুলে চঞ্চল ভঙ্গিতে পরিতৃপ্তির হাসিতে উজ্জ্বল হয় তার মুখ। খানিক আগের দৃশ্যপট কল্পনা করে লজ্জায় বারবার মূর্ছা যায়। অস্থির হৃদস্পন্দনের তালে দুলে ওঠে তনু। এখনো স্পষ্ট চোখে ভাসছে আদিবের অস্থির উচাটনতা। তার ঠোঁটের এক একটা তপ্ত ছোঁয়া অন্দরে তুলেছিল অশান্ত ঝড়। শ্বাস টানের জোগাড় হয়েছিল, লজ্জায় বুঝে আসছিল চোখ। তবু কেমন মহাচ্ছন্নতা ঘিরে ধরেছিল তাকে। মানুষটাকে পুনরায় দহন যন্ত্রণায় ভোগাতে মন সায় দেয়নি বিধায় সেও আচ্ছন্ন হয়ে মত্ত হয়েছিল প্রেমিক পুরুষের ভালোবাসাময় আহ্বানে। সেই পুরুষ তখন তৃপ্তিকর হাসিতে প্রশান্তির শ্বাস ছেড়ে তাকে জড়িয়ে নিয়ে সারা পথ পাড়ি দিয়েছে। খুব আদরে তাকে বুকের মাঝে লুকিয়ে রেখে ড্রাইভ করে অবশেষে বাসায় পৌঁছেছে। বাসায় প্রবেশ করে ড্রয়িং রুমে সকলের উপস্থিতি খেয়াল করেও দাঁড়ায়নি আদিব। সোজা নিজ রুমের উদ্দেশ্যে দোতলায় পা বাড়িয়েছে। তবে সে ভীষণ ইতস্তত বোধ করছিল। ভীরু কদমে এগিয়ে এসেছিল সবার নিকট। হঠাৎ এভাবে চলে আসায় কি জবাব দিবে সবার কাছে সেটাই বুঝে পাচ্ছিল না। আবার কারো প্রশ্ন বানেও জর্জরিত হয়নি তখন। সবাই কেমন নিশ্চুপ ছিল, গভীর চিন্তায় ক্লিষ্ট ছিল। তাদের অভিব্যক্তি দেখে আদ্রিতার মনে ভয় জেগেছিল, কিন্তু পরক্ষণে আফসানার কোমল ব্যবহারেই সে যেন দিশা পেল। মমতাময়ী বড় মা তাকে কোনো জবাবদিহির সম্মুখীন না করে সরাসরি ফ্রেশ হওয়ার জন্য দোতলায় পাঠিয়ে দিলে সে যেন হাফ ছেড়ে বাঁচল। এক প্রকার দৌড়ে রুমে এসে দরজা চাপালো সে। ফ্রেশ হয়েছে সে কখন, অথচ রুমের বাইরে যাওয়ার সাহসটা হচ্ছে না। সবাই কি জেনে গেছে তাদের ব্যাপারে? বড় মা তো সব জানে। তিনি কি বলেছেন সব জানাতেও পারে। সবাই কেমন অদ্ভুত মুখাভঙ্গি করে বসেছিল তখন। মুহূর্তেই প্রণয়াভূতি পাল্টে গিয়ে আদ্রিতার অন্তরে এবার ভয়ের বাসা বেঁধেছে। চিন্তায় মুষড়ে উঠেছে ক্ষণে ক্ষণে। পরিবারের লোকজন তাদের সম্পর্কটা যদি না মানে, তখন তাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাবে না তো? আদ্রিতা ভীত হয়, অস্থিরভাবে পায়চারি করে কক্ষ মাঝে। নানা বাজে চিন্তা মনে উকিয়ে দেওয়াকালীন দরজায় ঠোকার আওয়াজ পেয়ে সচকিত হয়। বুকের কম্পন বৃদ্ধি পায় তার। মাথা ঘুরিয়ে পেছু ফিরে আসার অনুমতি দিলে মাহিমের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হয়। শেষ স্বতঃস্ফূর্ত হাসিতে এগিয়ে এসে স্বাগতোক্তি করে, রুমের পায়চারি করছো কেন? বাইরে আসো, বড় চাচু তোমাকে ডাকছেন। আদ্রিতা ভরকে গেল, ধক করে উঠল বুকের ভেতরটা। সে তাহলে ঠিকই ভেবেছিল সবাই এতক্ষণে হয়তো তার আর রাদীবের ব্যাপারটা জেনে গেছে। এবার কি হবে? আদ্রিতা ভীত লোচনে মাহিমের দিকে তাকায়, মিনমিন স্বরে বলে, আমাকে ডাকছেন কেন? মাহিম প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ভাবসাপ নিয়ে দাঁড়ায়। আদ্রিতার ভরকানোর চেহারা দেখে মজা পেলেও মুখে গাম্ভীর্যতার আভাস ফুটে বলে, শুনলাম তুমি নাকি কার প্রেমে পড়েছো, তাকে না পেলে বাঁচবে না টাইপ অবস্থা, সেই জন্যই চাচু ডাকছে তোমাকে। জলদি যাও, নয়তো প্রেমিক হাতছাড়া হয়ে যাবে। মাহিমের দুষ্টুমি বুঝতে পেরে আদ্রিতা চোখ রাঙালো, মেজাজ দেখিয়ে বলল, উল্টাপাল্টা কথা বললে মায়ের খাবি মাহিম। দেখি শর্ত, যেতে দে আমাকে। মাহিমকে ঠেলে সামনে থেকে সরিয়ে আদ্রিতা রুম ছেড়ে বের হলো। সিঁড়ির কাছে আসতেই থমকে গেল পা। মাহিমও দুষ্টু হেসে তার পেছনে এসে দাঁড়ালো। স্থির দাঁড়িয়ে থাকা আদ্রিতাকে পরখ করে হালকা আওয়াজে বলল, এই আদ্রিতা আপু, থামলে কেন? চলো, রিল্যাক্স, কিচ্ছু হবে না, ভাইয়া আছে তো। শঙ্কায় আতঙ্কে আদ্রিতার মুখ শুকিয়ে যায়। থরথরে কম্পন অনুভব করে সর্বাঙ্গে। দৃষ্টি বিস্ফোরিত, ঠোঁটজোড়া তিরতির করে কাঁপছে। অস্থির হৃৎপিণ্ডের স্পন্দন থামানো কষ্টকর হয়ে যাচ্ছে। বাসার ঘরে ছোট বড় সকলেই উপস্থিত। থমথমে অবস্থা বিরাজমান, কারো মুখে রা নেই, নিস্তব্ধ হয়ে আছে সব। দোতলা থেকে সকলের অভিব্যক্তি দেখে ভয়ে মিয়ে যায় আদ্রিতা। অসহায় দৃষ্টি তুলে মাহিমের দিকে চাইলে সে তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে নিচে নামতে বলে। নিরুপায় আদ্রিতা দৃষ্টি নিচু করে সামনে পা চালায়। ভীরু কদমে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপস্থিত হয় বসার ঘরটায়। শফিক রহমান শক্ত মুখে বসে, চেহারার পরতে পরতে তার গাম্ভীর্যতার আভাস। তিনি রেগে আছেন কিনা তা ভালোভাবে বোঝা যাচ্ছে না অবশ্য। আদ্রিতার বাবা তার বড় ভাইয়ের থেকে এতক্ষণে দৃষ্টি সরিয়ে মেজো ভাইয়ের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলে কিছুক্ষণ স্থির রইল দৃষ্টি। পুনরায় বড় ভাইয়ের দিকে চেয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে চুপ থাকে দুজন। কারো মুখে কথা নেই।
নিশ্চুপ নির্বিকার ভঙ্গিতে এক একজন বসে আছে। নিজের স্বামী রাহানের মুখাবয়ব খেয়াল করে আফসানা ভীত হন, আশঙ্কায় ভোগেন, অস্থির হন তার জবাবের প্রত্যাশায়। আদিব সকালে বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই তাদের প্রাণের সম্পর্কিত ঘটনা সবাইকে খুলে বলেছিলেন আফসানা। বাড়ির প্রত্যেকে তখন প্রচণ্ড অবাক হয়, দিমরও নেত্রে চেয়ে থাকে তার দিকে। আজকের ঘটনায় সবার মনে অবশ্যই একটু আধটু সন্দেহ জেগেছিল, তাই বলে এতটা চিন্তা করেনি তারা। আদিবের বাড়ি ছাড়ার কারণ যে আদ্রিতা ছিল সেটা জানতে পেরে সকলে বিস্ময়ে হতভম্ব ছিল বলা চলে। কথা বলতেই যেন তারা ভুলে গিয়েছিল ক্ষণিকের জন্য বহু আগে থেকেই আদিব ভালোবেসে এসেছিল আদ্রিতাকে, অথচ সেটা ঘরেও টের পায়নি তারা। এ কেমন অবিশ্বাস্যকর ঘটনা! আফসানার কথা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। আদিবের বাবা তখন বিস্ময়ের রেশ ধীরে ধীরে কাটিয়ে আদিব এলে কথা বলবেন বলে ভেবে রেখেছিলেন, কিন্তু রাতে হঠাৎ আদিব আদ্রিতাকে একসঙ্গে বাড়ি ফিরতে দেখে সকলের নিকট যেন সুস্পষ্ট হয় ব্যাপারটা। মুহূর্তেই অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করে স্থির নিশ্চল থাকে সকলে। আদ্রিতার হাত পা অসাড় হয়ে আসে, একদম ছুটে গিয়ে চলে যেতে ইচ্ছে করছে বসার ঘর থেকে, কিন্তু ন্যূনতম শক্তিটুকু আর অবশিষ্ট নেই তার। ছোটকাল হতে বাবা চাচাদের প্রচণ্ড ভয় পেয়ে এসেছে সে, আর আজ তাদের সামনে নিজের প্রেম ঘটিত বিষয় আদি সম্পর্কে আলোচনা হবে তা ভাবতেই কুণ্ঠায় হাঁসফাঁস করছে সে। আর চোখে বারবার আদিবের দিকে চাইছে। মানুষটা টানটান হয়ে সোফার এক সাইডে বসে, মুখে জড়তার চিহ্ন মাত্র নেই, বরং শানিত দৃষ্টিজোড়া ঘুরে ফিরে বেড়াচ্ছে সকলের চোখে মুখে। হঠাৎ আওয়াজে আদ্রিতা হকচকে উঠে দৃষ্টি নামায়। বাড়ির সকলের মনোযোগী দৃষ্টি মুহূর্তেই শফিক রহমানের দিকে নিবদ্ধ হয়। তিনি দীর্ঘক্ষণ পর গলা ছেড়ে সরাসরি আদিবের উদ্দেশ্যে বললেন, তোমার আম্মু বলছিল তুমি নাকি আদ্রিতাকে পছন্দ করো, তার সঙ্গে রাগ করেই নাকি বাড়ি ছেড়েছিলে। আদ্রিতার দম বন্ধ অনুভূত হয়, গলাটা বড্ড শুকনো থাকে। শুকনো গলা ভেজাতে বারবার ঠুক গিলাই রত থাকে, মাথাটা আর তোলার সাহস পায় না। চোখ খিচে বড়মার কাজটায় বসে থাকে। বাবার কথার প্রত্যুত্তর দেওয়ার পূর্বেই আদিপ একবার নিজ প্রেয়সীর দিকে চায়। মেয়েটা ভয় জড়সড় কোমল মুখটা লুকিয়ে রেখেছে এক প্রকার। আদিপ অদেখা হেসে চোখ সরিয়ে আনে তার দিকে, অতঃপর বাবার চোখে চোখ রেখে সুস্পষ্ট গলায় জবাব দেয়, তোমার ভুল হচ্ছে। আমি আদ্রিতাকে পছন্দ নয়, ভালোবাসি। ভালো লাগা, পছন্দ এসব ক্ষণিকের বিষয়, কিন্তু ভালোবাসা চিরকাল মনে রয়ে যায়। ওর প্রতি অভিমান ছিল আমার ঠিক, কিন্তু বাড়ি ছেড়েছিলাম নিজ ক্যারিয়ারের উদ্দেশ্যে। এখন তোমাদের মত থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। শফিক রহমান সহ তার ভাইরা স্তব্ধ নয়নে চেয়ে দেখেন আদিবকে। নির্ভয়ে বুক ফুলিয়ে কি সুন্দর সহজ স্বীকারোক্তি দিয়ে দিল সে। আদ্রিতা লজ্জায় মিশে যাবে মাটিতে। পাশ থেকে মৌমির খোঁচানোতে বিরক্ত হলেও চুপ রায়। সে দুষ্টু হেসে কানে কানে কিছু একটা বলছে, তবে আদ্রিতার সেদিকে ধ্যান নেই। আদিবের কথাগুলো শ্রবণ করে বুকের ভেতরটায় দামামা বাজছে, আড়ষ্ট হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কি অদ্ভুত অনুভূতির জাতাকলে পিষ্ট হচ্ছে সে। শফিক রহমান পুনরায় আওয়াজ তুললেন, ভ্রু উচ্চে ছেলেকে শুধালেন, আমাদের যদি মত না থাকে তাহলে কি করবে তুমি? আদিব খানিক শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে তার বাবার দিকে। বরক্ষণে দৃষ্টি সরিয়ে আদ্রিতাকে ইশারা করে নির্লিপ্ত ভঙ্গিমায় বলে উঠে, ওর মত না থাকলে আমি কোনোদিন বিয়ের প্রসঙ্গ তুলব না। তবে ও যদি হ্যাঁ বলে তাহলে আমি আর কোনো কিছুর তোয়াক্কা করব না। সকলের উৎসুক দৃষ্টি এই মুহূর্তে আদ্রিতার দিকেই নিবদ্ধ। জবাবের প্রত্যাশায় সকলেই তার দিকে চেয়ে। আদ্রিতা এতে আরো ঘাবড়ে যায়, অস্বস্তিতে জড়সড় হয়, মাথা নুয়ে স্থির বসে থাকে। হাত দুটো মুচলেকা করে আতঙ্কে ক্রমশ ঢুক গিলে অস্থির স্পন্দন তালে শরীর কাঁপুনি শুরু হয় রীতিমতো। কি বলবে তাদের? আমি আদিবকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। লাজ লজ্জা ভুলে এসব কি গুরুজনদের সামনে বলা যায় নাকি? আবার না বলেও উপায় নেই। আদিবের কথার ধাঁচই এমন ছিল যে যেখানে না বলার অপশনই নেই। তার সুস্পষ্ট জবাব হ্যাঁ বললে সে সাথে সাথে না বলে কখনো বিয়ের কথা তুলবে না। কি কঠোর পুরুষ! তাকে বিপদে ফেলে নিজে এখন নিশ্চিন্তে বসে আছে। আদ্রিতা ভাবনার মাঝে শফিক রহমান গাম্ভীর্যতা ধরে রেখে তার উদ্দেশ্যে বলেন, আদ্রিতা, তুমি নির্ভয়ে বলো, আদিব কি তোমাকে জোর করেছে নাকি তোমার সম্মতি আছে এতে? দাঁতের দংশ নিয়ে পিষ্ট হয় আদ্রিতার ঠোঁট জোড়া। মুহূর্তে এই গোলাপি ঠোঁট দুটো রক্তিমাভায় ছেয়ে যায়। এক ভয় ভয় অনুভূতির সর্বাঙ্গে কণ্ঠনালী ফুরে আওয়াজ আসছে না যেন। প্রচণ্ড ভীত আদ্রিতা এক পর্যায়ে সাহস যোগায় নিজ মনে। কাঙ্ক্ষিত উত্তরটা বলার প্রস্তুতি নেয়। নিজেকে সামনে পূর্বের মতো না করা মানে আদিবের ক্রোধের বশবর্তী হওয়া। সে আদিবকে ভালোভাবে জানে। লোকটা একবার যা বলে তাই করে দেখায়। নিজের বিরুদ্ধে গেলে
তার ক্রোধের আগুনে ঝলসাতে হয় আজীবন। অনেক কষ্টের পর আদিবকে পেয়েছে সে, আর হারাতে চায় না। একই ঘটনার পুনরাবৃত্তি করে আর দহন যন্ত্রণা বাড়াতে চায় না সে। লোকটা তাকে খুব ভালোবাসে। সেই ভালোবাসার মর্যাদা রাখতেই ভয়কে জয় করে তাকে হ্যাঁ বলতে হবে। মনের জোরে আদ্রিতা মাথা তোলে। প্রথমেই নজর যায় আদিবের দিকে। লোকটা এক বুক আশা নিয়ে তার পানে চেয়ে কাঙ্ক্ষিত জবাব শুনতে আকুল হয়ে আছে যেন সে। তার শান্ত নিশ্চল চোখ দুটোতে তীব্র আকাঙ্ক্ষা, একবার তার প্রিয়তমার সায় জানাক, তারপর আর কোনো বাধা মানবে না সে। আদ্রিতা যেন পড়তে পারলো আদিবের চোখের ভাষা। ক্ষণিকে চাহনি অন্যত্র ফেলে মৃদু শ্বাস ছাড়লো, ফের মাথা নিচু করে অবশেষে মুখ খুলল খানিক জড়তা নিয়ে। আমাকে জোর করা হয়নি চাচু। আদিবের ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে এতক্ষণে। আফসানা বেগমও স্বস্তির শ্বাস ছেড়ে ছেলের উজ্জ্বল মুখটা দেখলেন একবার। এই মুহূর্তে ছেলেটা তার মাত্রাতিরিক্ত খুশি হয়েছে আদ্রিতার সহজ স্বীকারোক্তিতে, যেটা অন্য কেউ বুঝতে না পারলেও তিনি ঠিকই বুঝতে পারছেন। এতক্ষণ দুশ্চিন্তায় ভুগছিলেন বাপ চাচাদের সামনে, ভয়ে আদ্রিতা না আবার অস্বীকার করে বসে সব। কিন্তু মেয়েটা বেশ বুদ্ধিমতির পরিচয় দিয়েছে আজ। আদিবকে ফের না রাখিয়ে তার ভয়ানক ক্ষোভ যে দমাতে অন্তঃক্ষণে জমাইত তীব্র ভয়কে জয় করে মেয়েটা সকলের সামনে তুলে ধরেছে নিজের মনের কথা। তনিমা, মরিয়ম দুজনেই বাকখারা, স্তব্ধ নয়নে চেয়ে দেখছেন আদিব আদ্রিতাকে। বাড়ির দুজন ছেলে মেয়ে একে অপরকে এত বছর যাবৎ ভালোবাসে, অথচ তারা টারি পায়নি। অবাকের চূড়ান্তে তারা। তনিমা নিজের মেয়েকে দেখছেন একটু পরপর। মেয়েটা তার শান্তশিষ্ট ভদ্র স্বভাবের, কথা খুব কম বলে। বড় চাচার সামনে তো ভয়ে আসেই না বলা চলে। আর সেই মেয়ে বড় চাচার সামনে বসে প্রেম ঘটিত বিষয়ে সুস্পষ্ট ভাষায় কথা বলছে, তা বিস্ময়কর ব্যাপারই বটে। শফিক রহমান এবার গলা ছেড়ে সোজা হয়ে বসলেন। অতঃপর ডানে ফিরে নিজের ছোট দুই ভাইয়ের মুখবয়ব দেখে নিলেন। তারা আনমনা হয়ে কিছু একটা ভাবছেন। তিনি সেখান থেকে দৃষ্টি সরিয়ে আবারও আদ্রিতার দিকে ফেললেন। মেয়েটা আতঙ্কে জড়সড় দেখেই বোঝা যাচ্ছে। তিনি ভেবেছিলেন তার ছেলের কারসাজি সব। মেয়েটার এসবে হয়তো মত নেই, কিন্তু এ কি শুনলেন? আর একটু ঝালাই করার উদ্দেশ্যে তিনি কিঞ্চিত জোর দিয়ে আবার বললেন, কি বলতে চাইছো স্পষ্টভাবে বলো। আদিবের বয়ে এসব বলছো না তো? আদ্রিতা ভীষণ অসহায় অনুভব করে। শঙ্কায় আতঙ্কে মুখের বর্ণ পরিবর্তিত হয়ে আসে তার। কণ্ঠনালী শুকিয়ে কাঠ। তবুও কোনোভাবে গলাটা ভিজিয়ে মনের সাহস সঞ্চয় করে বলে ওঠে, চাচু, আমাকে উনি ভয় দেখাননি, আমি মন থেকেই বলছি। আর কিছু বলতে হলো না আদ্রিতাকে। সকলেই যা বোঝার বুঝে গেছেন। আদিব উপর থেকে নির্লিপ্ত থাকলেও অন্দরে তার আনন্দের ফোয়ারা বইছে। আদ্রিতা ভীতু, এটা সে জানে। ভয়ের তাড়না এখন সত্যটা বলতে হয়তো সাহস পেত না মেয়েটা, কিন্তু টেকনিক খাটিয়ে সে এমন একটা কথা বলেছে যেটার মর্মার্থ বুঝলে অস্বীকার করার সাহসটা হবে না তার। সেটাই যেন প্রতিফলিত হয়ে এখন এই মুহূর্তে। এবার শত বাধা আসলেও তা মোকাবেলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সে। শফিক রহমান মুখ কঠোর করলেন, চোখে মুখে গম্ভীর্যতার ছাপ। এক পর্যায়ে নিজের ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন তিনি, সাদিক, ওকে কিছু বল। নিজে তো পাগল হয়েছে, সেই সাথে মেয়েটাকেও পাগল বানিয়ে ছেড়েছে। ভাই বোনের মধ্যে বিয়ে, এটা কিভাবে সম্ভব? পরিবারের লোকজন মানবে কিনা, আশেপাশের মানুষ কেমন চোখে দেখবে, সে বিষয়ে ভাব নেই তার। সাদিক রহমান সুযোগ পেয়ে এতক্ষণে মুখ খুলতে চান, কিন্তু তার আগেই আদিবের গমগমের স্বর শুনে থেমে যান। ছেলেটা তার বাবার দিকে চক্ষু স্থির রেখে বলছে, আশেপাশের লোকজন কি বলবে তা ভেবে আমার লাভ কি? আর আমি কোনো নাজায়েজ সম্পর্কে জড়াইনি যে আমার পাপ হবে। আমি বিয়ে করলে ওকেই করব। উল্টাপাল্টা যুক্তি না দেখিয়ে সরাসরি বলো তোমাদের মত আছে কিনা। আদিবের এহেন কথা শুনে শফিক রহমান চোখ রাঙিয়ে তাকালেও বাকি সবাই মিটিমিটি হাসিতে রত। বড় ভাইয়ের কিংকর্ত বিমূঢ় অবস্থা দেখে সাদিক রহমান সরল গলায় বললেন, আদিব ঠিকই তো বলেছে ভাইজান। চাচাতো ভাই বোন বিয়ে তো অহরহ হচ্ছে, আর ওরা দুজন যেহেতু রাজি, তাহলে আমাদেরও মত দেওয়া উচিত। আশিক রহমানও তার সঙ্গে তাল মিলালেন এবার। ভাইজান, এখানে তো খারাপ কিছুই দেখছি না আমি, এমনটা হলে তো ভালোই হয়। নিজের চাচাদের কথা শুনে প্রফুল্লিত হলো আদিব। আর চোখে চাচাদের অভিব্যক্তিও একবার দেখে নিল। তারা স্বতঃস্ফূর্ত হাসিতে মাথা নেড়ে সায় জানাচ্ছেন। সে জানতো তার বাবা ছাড়া সকলেই এই ব্যাপারটাতে রাজি হবে। যদি দ্বিমত পোষণ করার কেউ থেকে থাকে সেটা তার বাবা। মৌমি খুশিতে আত্মহারা হলেও প্রকাশ করছে না তা। আদ্রিতা কিভাবে পারলো ওদের থেকে এই ব্যাপারটা লুকাতে? ওর কঠিন বিচার হবে আজ, শুধু একা পাক। এদের মাঝে বর্ষা ভাবলে হীন ভঙ্গিতে সকলের কথা শুনছে।
আর মাঝে মাঝে আদ্রিতাকে দেখছে গভীর নয়নে। মাহিম উপস্থিত থাকলেও আরাফ নিজ রুমে ঘুমে বিভোর। সকলের অভিব্যক্তি দেখে নিয়ে শফিক রহমান অতিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়েন। শক্ত কণ্ঠে আদিবকে বলে ওঠেন, সব তো নিজেই ভেবে নিয়েছো, তাহলে আমাদের মতামত জেনে আর কি করবে? আদিব মৃদু শ্বাস ছেড়ে বলে, আব্বু, অবুঝের মতো কথা বলো না। আমি কিছুই ভেবে নেইনি, শুধু নিজের মনের কথাটা তোমাদের জানালাম। এখন বাকি সিদ্ধান্ত তোমাদের উপর। শফিক রহমান ভ্রু তুলে জিজ্ঞাসা গলায় প্রশ্ন ছুড়েন, কি চাইছো তুমি? কিসের সিদ্ধান্ত নিব আমরা? বিয়ের। আদিবের কথায় নড়ে চড়ে ওঠে সকলে। আদ্রিতা লজ্জায় অতল সাগরে হাবুডুবু খায়। লোকটা বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছে কেন হঠাৎ? কি নির্লজ্জের মতো সরাসরি বলছে। ইস! শফিক রহমান ভিড়মিড় খেয়ে জবাব দেন, বিয়ে কোনো ছেলে খেলা নয়, হুট করে কিভাবে সম্ভব? তাছাড়া আফসানা এবার চরম বিরক্ত হন স্বামীর প্রতি। লোকটা ভেতরে ভেতরে অবশ্যই রাজি, কিন্তু উপর দিয়ে শক্ত থাকার ভান করছেন। রীতিমতো পেঁচিয়ে যাচ্ছেন সমস্ত কথা। বদমেজাজি ছেলের বদমেজাজি বাপ। তিনি কিছু বলতে চাইলে আদিব তাকে চোখের ইশারায় থামিয়ে নিজের শান্ত স্বরে জবাব দেয়, চাচ্চু যেহেতু ওনার মেয়ে আমার হাতে তুলে দিতে রাজি, সেক্ষেত্রে তোমারও রাজি হওয়া উচিত। আর রাজি থেকেও না রাজির ভান ধরলেও সমস্যা নেই। আজ যেহেতু রাত হয়ে গেছে, তাই বিয়েটা কাল করব। ঘরোয়া বিয়েতে এত আয়োজনের প্রয়োজন হয় না। তারপর তুমি যখন সম্পূর্ণভাবে মানতে পারবে, তখন না হয় আয়োজন করে তোমার ভাতিজিকে আমার হাতে তুলে দিও। যাই হোক, আমি আমার মতামত জানিয়েছি, এবার তোমরা ভাবো, সিদ্ধান্ত নাও। আমি আসছি, কাল অফিস আছে আমার। আদিব কথা শেষ করে আর এই মুহূর্ত দাঁড়ালো না সেখানে। ত্রস্ত পায়ে চলে গেল নিজ রুমের উদ্দেশ্যে। আদ্রিতা ছাড়া বাকি সবাই ঠোঁট টিপে হাসলেও শফিক রহমান গরম চোখে ছেলের প্রস্থান দেখে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়েন। শীতের সকাল, ভার্সিটির পাশের একটা রেস্টুরেন্টে এসে বসেছে দুই বান্ধবী। খানিক আগে এসেছে তারা। সেই থেকে দিবা অস্থিরতায় হাঁসফাঁস করছে ক্রমশ। গতকাল রাতে তো সে মনের আহ্বানে মানা করতে পারেনি তাহিরকে, তবে এখন বড্ড অস্বস্তি হচ্ছে তার। কি উত্তর দিবে তাকে? মনে হাজারো দ্বিধার সংশয়। একা আসতে সাহস পাচ্ছিল না বিধায় বান্ধবীকেও সাথে করে নিয়ে এসেছে। তাহির সকালে আবারও ফোন দিয়েছিল, তখন তাকে স্থানে থাকতে বলে দিয়েছিল। সেই মোতাবেক এসেছে তারা, কিন্তু লোকটার আসার খবর নেই। থাই গ্লাস ভেদ করে আদ্রিতার দৃষ্টি সুদূর আকাশ পানে। স্বচ্ছ চোখে সকলের স্নিগ্ধ আকাশটা দেখে চলেছে। সে বিভোর নিজস্ব ভাবনায়। কাল রাতের পর আর দেখা হয়নি আদিবের সঙ্গে। লোকটা আজ সেই ঘুম থেকে ওঠার আগেই খেয়ে ধেয়ে অফিসে চলে গেছে। বাড়ির লোকেদের সামনে সকালে অবশ্য বড্ড কুণ্ঠিত ছিল আদ্রিতা। সবার অন্যরকম দৃষ্টি দেখে লজ্জা পাচ্ছিল বেশ। তীব্র অস্বস্তি থেকে বাঁচতে কোনোভাবেই নাস্তাটা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল। বাড়ির লোকেদের মধ্যেও পরবর্তীতে কি আলোচনা হয়েছে সে সঠিক জানে না। তবে বাড়ি থেকে বেরোনোর পূর্বে তার বড় মার মিষ্টি হেসে বলা কথাটাই মন এখনও ঘুরপাক খাচ্ছে। দেবাকে সঙ্গে করে যেন বাড়ি ফিরে, সেই কথাটাই বড় মা বলে দিয়েছেন তাকে। তখন কোনো প্রশ্ন না করলেও এখন চিন্তিত হচ্ছে। মস্তিষ্কে চাপ শুরু হয়েছে রীতিমতো। দেবাকে নিতে বলল কেন? তাহলে কি আজ রাতে সত্যি বিয়েটা হবে তাদের? আজই কি আদিবকে স্বামী রূপে পেয়ে যাবে সে? মুখটা ধাক করে উঠে আদ্রিতার। ঠোঁট কামড়ে লাজুকে সে মাথা নোয়ায়। বেহাল বক্ষ স্পন্দনের তালে এলোমেলো দৃষ্টি ফেলে। তখনই নজর পড়ে দিবার দিকে। মেয়েটা উৎকণ্ঠিত হয়ে বারবার রেস্টুরেন্টের দরজা বরাবর চাইছে শুধু। আদ্রিতা মুহূর্তে সচকিত হয়ে ওঠে, ভ্রু কোঁচকায়। আগ্রহ সমেত জিজ্ঞেস করে, এমন করছিস কেন? দিবা তৎক্ষণাৎ কাঁদো কাঁদো চেহারা করে বান্ধবীর দিকে তাকায়, অতঃপর ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, ওনাকে কি উত্তর দিব বুঝতে পারছি না রে। কেমন জানি লাগছে, তাড়াহুড়া হয়ে যাচ্ছে না বেশি? এসব ঠিক হচ্ছে কি বল? আদ্রিতা এ যাত্রায় ঠোঁট এলিয়ে হাসে। বান্ধবীর ভাবনা বুঝতে পেরে শান্ত গলায় বলে, বেশি চাপ নিস না। তুই ওনাদেরকে না চিনলেও আমি সেই কিশোরী বয়স থেকেই চিনি। আদিব ভাই আর স্কুল ফ্রেন্ড, তারা সবাই খুব ভালো মনের মানুষ। কখনো ওনাদের নামে বাজে কিছু শুনিনি। তুই নিশ্চিন্তে থাক এ ব্যাপারে। তাহির ভাইকে নির্দ্বিধায় গ্রহণ করে নিস, এমন পাত্র কমই পাবি। আমি বলে দিলাম, ইনশাল্লাহ তুই খুব ভালো থাকবি ওনার সঙ্গে। দিবা খানিক লজ্জা পেলে উৎকণ্ঠায় জর্জরিত হয় ফের। বলল, কিন্তু আমার বাবা মাকে কি বলবো? আর ভাইয়া? এখানে তুই শুধু আজ হ্যাঁ বলিস, তারপর যা করার তাহির ভাইয়াই করবে। দিবা মাথা নাড়ল।
তারপর সরু নয়নে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, বাহ, আমার বান্ধবীর দেখিয়ে এক রাতে এসব ব্যাপারে ভালো অভিজ্ঞতা হয়েছে। আদিব ভাইয়া বুঝি শিখিয়ে দিয়েছে। আদ্রিতা মুখ কুচকে বলল, ভালোবাসলে সত্য বলার সৎ সাহসটা রাখতে হয়, বুঝলি? উনি শেখাবেন কেন? আমি নিজে থেকেই বলেছি সব। দিবা এবার দাঁত কিলিয়ে জবাব দিল, রাত্রে তো খুব খেপেছিলি আমার উপরে, এখন কেমন? আমি যে তোদের সুযোগটা করে দিলাম, সেজন্য তো একটা ধন্যবাদ দিবি না? আদ্রিতা মিটিমিটি হেসে নিচু স্বরে উত্তর করলো, তোকে ধন্যবাদ দেওয়ার মানুষ এসে গেছে, সামনে তাকিয়ে দেখ। দিবা তড়িৎ দৃষ্টি ঘুরালে তাহিরকে নজরে পড়ে। লম্বা চওড়া লোকটা হাসি মুখে এগিয়ে আসছে এদিকে। কাছাকাছি এলে দেবা নজর ঘুরায়। তাহির তাদের দুজনের সামনের চেয়ারটায় বসে সহাস্য মুখে বলে, সরি, রাস্তায় জ্যাম থাকার কারণে লেট হয়ে গেল। কখন এসেছো তোমরা? হ্যাঁ আদ্রিতা, কি খবর? আদ্রিতা মৃদু হাস্যে উত্তর দেয়, ওকে ভাইয়া, আমরা খানিক আগে এসেছি, ভালো আছি। আপনি? তাহির মিটিমিটি হেসে দিবাকে ইশারা করে জবাব রাখে, তোমার বান্ধবীর মুখ থেকে যাওয়া শোনার প্রত্যাশায় ভীষণ এক্সাইটেড আমি আজ। আদ্রিতা আলতো হাসে কেবল। দিবা যেন এই কথার প্রেক্ষিতে আরো আড়ষ্ট হয়ে কপালে আঙ্গুল খসে। তাহির তা খেয়াল করেও স্মিত হাসে ওয়েটারকে ডেকে এনে খাবার অর্ডার দেয়। তারপর হালকা আলাপ সেরিয়ে আদ্রিতাকে জানায়, আজ সন্ধ্যায় আমরা সবাই কিন্তু উপস্থিত হচ্ছি তোদের বাসায়। তোমার বান্ধবীও যাবে নিশ্চয়ই? দিবা চোখ থাকলেও এতক্ষণে অবাক ভঙ্গিমায় মুখ খুলে আদ্রিতার দিকে চেয়ে। কেন যাব? আদ্রিতা নিজেও হাকচুকে তাকায়। দিবাকে অবশ্য কাল রাতে ঘটা সবকিছুই খুলে বলা হয়েছে, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে সে নিজেও দ্বিধায় ভুগছিল। হবে নাকি হবে না সে ব্যাপারে শিওর ছিল না। দিবার প্রশ্নের উত্তর করে তাহির, আজ কাবিন হবে ওদের, সেই জন্য আদিবের বাবা যেতে বলেছে। কেন, তুমি জানো না? আদ্রিতা হাকচকায়। মুহূর্তের মধ্যে তার বান্ধবীর রাগের দৃষ্টি দেখে অসহায় মুখ করে তাহিরের দিকে চেয়ে বলে, আমার বিয়ে আর আমি নিজেই জানি না, ও কিভাবে জানবে? তাহির এবার শব্দ করে হাসলো। ঠিক তখন ওয়েটার খাবার নিয়ে এলে তারা সমাপ্তি টানলো কথায়। তাহির তাদেরকে খাবার এগিয়ে দিয়ে খাওয়া শুরু করতে বলল। খাওয়ার এক পর্যায়ে তাহির মূল কথায় ফিরল, আমাকে কি সম্মতি দেওয়া হয়েছে? প্রস্তাব নিয়ে যাব কি তোমার বাবার কাছে? দিবা অদ্ভুত অনুভূতির চাপে নাজেহাল ছিল এতক্ষণ। এবার যেন তা আরও তীব্রতর হলো। আড়ষ্টতা বাড়ল, সে সাথে বাড়ল বক্ষস্পন্দনের তাড়না। দিবার সুশ্রী মুখে তাহিরের নজর নিবদ্ধ। সে মূলত কাঙ্ক্ষিত জবাবটা শুনতে চাইছে। মেয়েটা কি তা বলবে? দিবার মনতা খেয়াল করে আদ্রিতা চোখের ইশারায় তাকে শাসালো। দিবা বান্ধবীর ইশারা বুঝে তখনই মাথা নিচু করলো। সামনের পুরুষটির দিকে না চেয়ে যারা তা নিয়ে সহজ স্বীকারোক্তি দিল, আমার পরিবারের লোকজন রাজি থাকলে আমিও রাজি, আপনি প্রস্তাব দিতে পারেন। তাহির তৃপ্তির হাসি হাসলো। এতক্ষণে বক্ষ জুড়ে বয়ে গেল শীতল হাওয়া। আদ্রিতা প্রফুল্লিত হয়ে টেবিলের নিচ থেকে বান্ধবীর হাত চেপে ধরল। দিবা স্মিত হেসে আঁকড়ে নিল তার হাত। খুশির অতিশয্যে তখনই এক হাত প্যান্টের পকেটে চালান দিয়ে ফোনটা বের করলো তাহির। দিবার লাজুক মুখটা আর চোখে আবারও দেখে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু একটা টাইপ করে দুষ্টু হাসলো। মুহূর্তেই এক বার্তা পৌঁছে তাদের 5 বন্ধুর মেসেঞ্জার গ্রুপে। মেয়ে পড়ায় ফেলছে রাফি মামু। কি বলছিলে আমারে? আমার কপালে বউ নাই তাই না? এবার তোর আগে বিয়া করে দেখাই দিমু শালা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সুদূর গগন পানের দৃষ্টি নিবদ্ধ, চোখ দুটো ছলছল, কোমল মনটা বেদনায় জর্জরিত। নীল রঙে আচ্ছাদিত আকাশটার পানে চেয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে যাচ্ছে বর্ষা। সময়টা দুপুর। কেমন অদ্ভুত এক ফিলিংস হচ্ছে তার এখন। বেদনা হত হৃদয়ের ক্রন্ধনে ক্রমশ মুষড়ে যাচ্ছে সে। একবার মনে হচ্ছে তার নেওয়া প্রতিটি পদক্ষেপ ভুল ছিল, আর একবার মন বলছে ভালোবাসার জন্য এমনটা করাই চাই। মনের দুটা ন্যায় অস্থির প্রায় বর্ষা ব্যালকনি ছেড়ে বিছানায় গিয়ে বসে। ডান হাতে চোখ দুটো মুছে শুষ্ক করে, অথচ ফের ওষ্ঠ কণায় গাল মাখামাখি হয়। এখনো চোখে ভাসছে কাল রাতের দৃশ্য। তখন কতটা খুশি দেখাচ্ছিল আদিবকে, যেন আকাশের চন্দ্র নিজ হাতের মুঠে পেয়েছে। সদা গুরু গম্ভীর মুখটা ঝলমল করছিল খুশির অতিশয্যে। চাকচকে চোখ দুটো নিবদ্ধ ছিল আদ্রিতার লাজুক মুখশ্রীর দিকে। কি সুন্দর অনন্য তাদের ভালোবাসা, কতটা মাধুর্য মণ্ডিত তাদের প্রেমের বন্ধন। অথচ তৃতীয় ব্যক্তি হিসেবে সে ভাঙন ধরাতে চেয়েছিল তাদের সম্পর্কে। ভুল বোঝাবুঝির মাত্রা গাঢ় করে আদিবের থেকে চিরতরে দূরে সরাতে চেয়েছিল আদ্রিতাকে। কিন্তু সে এটা ভাবেনি আদিব তাকে নয়, আদ্রিতাকে ভালোবাসে। আর আদিবের মতো যেদি মানুষ যাকে ভালোবাসে তাকে জয় করে নেওয়ারও ক্ষমতা রাখে।
মাঝখান থেকে সে আদ্রিতার প্রতি ঈর্ষান্বিত হয়ে ভুল করে ফেলল। আদিব শুধু আদ্রিতাকে চায় সেটা জানার পরও নিজ অহমিকা ধরে রেখে এতগুলো অপরাধ করে ফেলল। তার তো তখনই সরে আসা উচিত ছিল, যখন আদ্রিতার প্রতি আদিবের ভালোবাসাটা ধরতে পেরেছিল। জোর করে ভালোবাসা আদায় করা যায় না, তা মনে প্রাণে ধারণ করে পিছু হটার দরকার ছিল, কিন্তু সে তা করেনি। স্বার্থান্বেষী ভাবনার অতল গহ্বরে তলিয়ে আদ্রিতার মতো সরল মনের মেয়েটাকে খারাপভাবে উপস্থাপন করতে চেয়েছিল আদিবের নিকট। নিজে থেকেই অনেককে বিভিন্নভাবে হেল্প করে আদ্রিতার কাছাকাছি রেখেছে। প্রতিনিয়ত তাকে আশ্বাস দিয়ে গেছে আদ্রিতার সঙ্গে মিল করে দেবার। এতে করে অজান্তে আদিব হয়েছে নিজ প্রেয়সীর প্রতি ক্ষিপ্ত, আর সে তো স্ফূর্ত মনে আমোদে প্রতিনিয়ত নিত্য নতুন স্বপ্ন বুনত। অবচেতন মনের নানা ভাবনায় বর্ষা খানিক থমকায়, ভাবুক হয়ে কিছু একটা ধরার চেষ্টা করে। পরক্ষণে নিজের প্রতি তাচ্ছিল্য হাসে। সে যতই তাদের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করত, এত কোনো ফায়দা হতো না, কারণ আদিব মানুষটা যে এরকম, তার যা চায় তা সে যে কোনোভাবেই আদায় করতে জানে। শত ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আদ্রিতাকে সে আপন করে নিত এক সময়। এই ব্যাপারটা একদমই তখন মাথায় আসেনি তার। হিংসুক মনে অযথা অযাচিত কাজ করে গেল এতদিন। নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে তার। তার বলা প্রতিটা মিথ্যে দগদগে ঘায়ের ন্যায় জ্বালা দিচ্ছে সর্বাঙ্গী। আদিবের বলা একটি কথা এখনো কানে বাজছে, আমি তোর ভাই, স্রেফ বড় ভাই, ওকে? চোখে আঙ্গুল ঘষিয়ে কান্নার সংবরণ করে বর্ষা। মনকে বুঝিয়ে এক সিদ্ধান্তে সে স্থির হয়, আদিবের কথা মানবে সে। তাকে বড় ভাইয়ের নজরেই দেখবে এখন থেকে। তাকে নিয়ে মনে যত রকম বাজে চিন্তা ছিল সব দূর করবে। আদিব তার ভাই, আদ্রিতা তার বোন। এ দুটো মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ আর করবে না সে। নিজের অনুভূতিকে দমিয়ে তাদের পূর্ণতার প্রাণ খুলে হাসবে। আদ্রিতা ভার্সিটি থেকে বাসায় ফিরে চেনা পরিচিত কিছু আত্মীয় স্বজনের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পেল। তারা ড্রয়িং রুমে আলাপে মশগুল। তাদের উপস্থিতিতে বাসার অবস্থা বেশ রমরমা। তার বাবা চাচাদেরও নজরে এসেছে। আজ তারা অফিসে যায়নি। তাহলে তাহিরের কথাই তবে সত্যি, আজ রাতে তাদের বিয়ে হবে। আদ্রিতা ঠুক গিলে মাথা নোয়ায়। নিবাকে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। তখনই আচমকা এসে তাদের ঘেরাও করে মৌমি। আদ্রিতা দিবা হকচকিয়ে তাকালে সে দুজনকে দু হাতে টেনে বাসার ঘর পার করে দোতলার দিকে নিয়ে যায়। আদ্রিতার প্রশ্ন মানে জর্জরিত হয়েও সে হাত ছাড়েনি তার। একদম নিজের রুমে পৌঁছে দুজনের হাত ছাড়ে মৌমি। কাজিন মহলের সকলে উপস্থিত মৌমির রুমে। সকলে এতক্ষণ আড্ডায় রত থাকলেও এই মুহূর্তে সজাগ দৃষ্টিতে আদ্রিতার দিকে চেয়ে আছে। আদ্রিতা সবাইকে এক পলক দেখে নিয়ে ভ্রু কুচকে মৌমির উদ্দেশ্যে বলল, এখানে নিয়ে এলি কেন? মৌমি চোখা নজরে চেয়ে জবাব দিল, কবে থেকে আদিব ভাইয়াকে ভালোবাসিস? একবারও তো আমাদের বললি না। এত নিষ্ঠুর মহিলা তুই। এবার বল, গোড়া থেকে সব খুলে বলবি, নয়তো ছাড়ছি না তোকে। আদ্রিতা আশ্চর্য ভঙ্গিমায় বলে, এজন্য টেনে আনলি আমাকে? ভার্সিটি থেকে ফিরলাম মাত্র, ফ্রেশ হব না? ধুর, আমি যাচ্ছি। মৌমি দু পা এগিয়ে গিয়ে ফের আঁকড়ে ধরে আদ্রিতার হাত। তাকে এক প্রকার জোর করে বিছানায় এনে বসায়। নিবা তাদের কাণ্ড কারখানা দেখে মিটে মিটে হেসে এগিয়ে যায় বিছানার দিকে। এর মধ্যে মাহিম সরল গলায় আদ্রিতাকে বলে, তোমার লাভ স্টোরি শোনার জন্য প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি, এবার স্টার্ট করো প্লিজ। আদ্রিতা চোখ রাঙায় মাহিমকে। মাহিম এদের স্বচ্ছ দাঁতের ক্যাবলা হাসি উপহার দেয় তাকে। বর্ষা চুপচাপ তাদের কথা শুনে গেলেও মুখ পাশ থেকে অভিমানী সুরে বলে উঠল, বোনদের কাছে তুই এ ব্যাপারে কিছুই জানালি না আদ্রিতা? এতটা পর ভাবিস আমাদের? আদ্রিতার মধ্যেও বিরক্তির উদ্রেক হলো। মুখ ফুলে তৎক্ষণাৎ জবাব রাখলো, এমন করছো কেন তোমরা? আমি ভয়ে সংকোচে কিছু জানাতে পারিনি তোমাদের, এর জন্য রাগ করতে হয়? মৌমি মুখ বাঁকিয়ে বলল, আপুকে না বলতি, আমাকে অন্তত বলতে পারতি, সেটাও করিসনি। যা, তোর সঙ্গে কোনো কথা নেই আবার। আদ্রিতা এবার আলতো হেসে জড়িয়ে ধরে মৌমিকে। আদুরের স্বরে জানায়, সরি ড্রামা কুইন, এখন থেকে আর কিচ্ছু লুকোবো না। মৌমি মুহূর্তে খ্যাপাটে স্বরের ন্যায় ছটফটে উঠে আদ্রিতার দিকে গরম চোখে চেয়ে প্রশ্ন করে, কি বললি? আমি ড্রামা কুইন? বর্ষা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার দাঁত কেলিয়ে হেসে উত্তর রাখলো, আদ্রিতার সম্বন্ধটা যথার্থ ছিল, বুঝলি? তুই হলি ড্রামা কুইন, এবার তোর জন্য খুঁজতে হবে ড্রামা কিং। উপস্থিত সবাই সশব্দে হেসে উঠলে মৌমি মুখ ফুলিয়ে চলে যেতে নেয়, কিন্তু তাকে যেতে না দিয়ে আদ্রিতা তাকে টেনে নিজের কাজটায় বসায়। অতঃপর বিভিন্ন আলাপে মশগুল হয়ে একসময় নিজ অনুভূতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তাদের নিকট।
কাজিনদের সব আগ্রহ ভরা প্রশ্নগুলোর উত্তর দেয় সহজ সাবলীলভাবে। অবশেষে দীর্ঘদিনের অপ্রকাশিত কথাগুলো ক্রমান্বয়ে ব্যক্ত করে নিজের বোনদের কাছে অবলীলায় নিঃসংকোচে। বিকালের মধ্য বাড়িতে সকল মেহমান এসে উপস্থিত হলো। একেবারে নিকটাত্মীয় প্রতিবেশীদের ছাড়া আর কাউকে ইনভাইট করা হয়নি আপাতত। যাদের নিমন্ত্রণ পাঠানো হয়েছিল সকলেই আমোদে চলে এসেছেন আজ। আদি তার একমাত্র ফুপি এসেই সবার সঙ্গে কুশল বিনিময় সেরে ভাই বউদের রান্নার কাজে সাহায্যের উদ্দেশ্যে ত্রস্ত ছুটে গেছেন কিচেনে। ড্রয়িং রুমের সোফায় পুরুষদের গল্পের আসর জমেছে। সকলেই প্রফুল্লিত নয়নে আলাপে মুশকুল। তবে সবার মধ্যেখানে শফিক রহমান খানিক অন্যমনস্ক হয়ে আছেন। হুট করে কি থেকে কি হয়ে যাচ্ছে তিনি ভেবে পাচ্ছেন না। হিসাব মেলাতে বড্ড হিমশিম খাচ্ছেন। হৃদয়ে ভাঁজ পড়েছে। শূন্য দৃষ্টিতে আনমনা হয়ে আছেন খানিক। সহস্র মুখে কথা বলতে থাকা আশিক রহমানের দৃষ্টি হঠাৎ বড় ভাইয়ের দিকে পড়ে। নিজের ভাইয়ের চিন্তিত মুখখানা দেখে তিনি মুহূর্তে সতর্ক হন। আশেপাশে একবার চোখ বুলিয়ে ভাইয়ের দিকে খানিকটা চেপে বসে চাপা স্বরে শুধান, ভাইজান কোনো সমস্যা? কি নিয়ে চিন্তা করছেন? শফিক রহমানের টনক নড়ায় এতক্ষণে আনমনা ভাব কাটিয়ে নড়েচড়ে বসে ভাইয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকান। অতঃপর দ্বিধান্বিত গলায় মৃদু স্বরে আওড়ান, সাদিক কি মন থেকে খুশি? বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? ছেলের ইচ্ছেতে সায় দেওয়া কি উচিত হয়েছে? ভাইয়ের কথা শুনে সশব্দে হতাশার শ্বাস ফেললেন আশিক রহমান। গতকাল রাতে আদিব রুমে চলে যাওয়ার পর এই বিষয়ে আরও বিস্তর আলোচনা হয়েছে বাড়ির বড়দের মধ্যে। বাড়ির সকলেই আদিব আদ্রিতার সম্পর্ক মেনে নিতে রাজি। রীতিমতো খুশিতে গদগদ তারা। কিন্তু তাদের বড় ভাই দুনামোনা করছিলেন বারবার। এটা সেটা যুক্তি দাঁড় করাচ্ছিলেন, কিন্তু সকলের আগ্রহ অভিমতের ভিড়ে তার যুক্তি ঠাঁই পায়নি। তখন অবশেষে হাল ছেড়ে বাধ্য হয়ে রাজি হয়েছেন তিনি। কিন্তু এখনও এরূপ কথা বলার কি মানে? আশিক রহমান আরেকটু চেপে বসে হালকা আওয়াজে বলেন, আপনি এখনো এসব নিয়ে চিন্তা করছেন ভাইজান? আদিবের ইচ্ছের কোনো কি মূল্যই নেই আপনার কাছে? ও কেমন যদি আপনি জানেন না? আমরা এই ব্যাপারটাতে মানা করলেও শুনবেও। আর মানা কেন করতে হবে? মেয়ে আমাদের ঘরে, বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো, এতে অসুবিধা কি? আপনার কি আদ্রিতাকে পছন্দ না ভাইজান? শফিক রহমান ভুল ভাঙানোর তাগিদে মাথা নাড়েন ত্রস্ত ভঙ্গিমায়। আদ্রিতাকে পছন্দ হবে না কেন? ওর মতো শান্ত লক্ষ্মী একটা মেয়েকে যে নিজের বদমেজাজি ছেলের জন্য পাইছি সেটাই তো অনেক। আমি ভাবছি সাদিক কিভাবে নিচ্ছে বিষয়টা। তাছাড়া মৌ সবার বড়, ওকে রেখে আদ্রিতাকে এখনই। ঠোঁট এলিয়ে এবার হাসেন আশিক রহমান। স্বতঃস্ফূর্ত হাসিতে জানান, ময়ের ব্যাপারটা আদিফের পর হোক, এইসব নিয়ে আর চিন্তা করবেন না তো। একবার সাদিকের দিকে চেয়ে দেখেন, আগে থেকে আদিবকে ভীষণ পছন্দ করে। এখন তো মেয়ে জামাই হিসাবে পেয়ে আনন্দেই আত্মহারা প্রায়। ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে আদ্রিতার বাবার দিকে তাকান শফিক রহমান। তার ছোট ভাই উৎফুল্ল নয়নে সকলের সঙ্গে বাক্য বিনিময়ে ব্যস্ত। তার মুখের হাসি বলে দিচ্ছে সে এই ব্যাপারটাতে কতটা খুশি। শফিক রহমান আড়ালে স্বস্তির শ্বাস ছাড়েন। মনের ভারী পাথরটা নিমিষে সরে গিয়ে অন্তরে বয়ে যায় শীতল প্রফুল্লকর হাওয়া। গোথলি লগ্নের লালিমা আফায় আকাশ সজ্জিত। পাখিগুলো হন্য হয়ে ছুটছে নিজেদের নীড়ে ফেরার উদ্দেশ্যে। মৃদুমন্দ হাওয়া সেই সাথে কুয়াশার আবির্ভাবে পরিবেশ বেশ শীতল। আদিব হাত ঘড়িতে সময় রেখে যাচ্ছে ক্রমশ। অস্থির নানে আশপাশ দেখছে বারবার। তাদের বাসার কাছাকাছি একটা পার্কে আছে সেও তার বন্ধুরা। তার বন্ধু দল আপাতত খানিক দূরে বাদাম খাওয়াতে চরম ব্যস্ত। আর হই হুল্লোড় তো আছে। সব কয়টা রেডি হয়ে বেরিয়েছে তাদের বাসায় যাবে বলে, কিন্তু পথিমধ্য সে তাদের নিয়ে এই জায়গাটাতে এসেছে। এর পেছনে উপযুক্ত কারণ অবশ্য আছে। অনেকে এখানে রেখেছে সে আজ। আদিবের ইচ্ছে তাদের বিয়ের আগে ছেলেটাকে সবকিছু খুলে বলবে, বারণ করবে আদ্রিতার পিছু না নিতে। এত যদি না শুনে তাহলে তাকে কঠোর হতে হবে। অনেককে এক প্রকার বাধ্য করতে হবে আদ্রিতার পিছু ছাড়তে। আর যাই হোক, এ নিয়ে আর ঝামেলা চায় না সে। আদিবের ভাবনার মাঝে আদরে অনেকের অবয়ব দৃষ্টিগোচর হয়। নির্লিপ্ত ভঙ্গিমায় হেঁটে হেঁটে এদিকেই আসছে সে। আদিব তাকে দেখতে পেয়ে সতর্ক দৃষ্টিতে টান টান হয়ে দাঁড়ায়। খানিক পর অনেক তার মুখোমুখি হলে তার বন্ধুরা ছুটে আসে কাছে। অনেকের দৃষ্টি নত মুক্তা মলিন। নিচে স্বরের সে শকটোক্তি করে, ভাই ডেকেছিলেন? আদিব সরু নয়নে তাকে পরখ করে বিভ্রান্ত হয় খানিক। সে তো এখনো তাকে কিচ্ছু বলেইনি। তাহলে ছেলেটা এমন ভঙ্গুর স্বরে কথা বলছে কেন?
তবে সে আর ভাবনা চিন্তায় গেল না, গলা ঝেড়ে সরাসরি বলল, বর্ষা তোমাকে আদ্রিতার ব্যাপারে খুব হেল্প করতো তাই তো? জি ভাই। আদ্রিতা যে আমাকে পছন্দ করে সেটা তুই জানতে না? অনেক শুকনো ঢুক গিলে বিমর্ষ নয়নে আদিবের দিকে সরাসরি তাকায়। এবার মলিন হাসিতে বলে ওঠে, এটা জানতাম না আমি ভাই। যদি জানতাম তাহলে আদ্রিতার পিছু কবেই ছেড়ে দিতাম। বর্ষা আজ আমাকে সব খুলে বলেছে। আপনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা ভাই। আমি আর আদ্রিতাকে বিরক্ত করব না। আরিফ সহ তার বন্ধুরা স্তব্ধ হয়ে চেয়ে থাকে অনেকের দিকে। ছেলেটা সত্যিই অনেক ভালো, নয়তো এত সহজে কেউ এভাবে নির্দ্বিধায় স্বীকারোক্তি দিতে পারে না। তারা ভেবেছিল অনেক ঝামেলা করবে, মানতে চাইবে না বিষয়টা, কিন্তু এ ছেলে তো তাদের ভাবনার উল্টো দিকে মোড় নিল। আদিব স্বস্তির শ্বাস ছাড়ল, তারপর আচমকা জড়িয়ে ধরল অনেককে। অনেক এতে হাঁক চুকে গেলে আদিবের মোলায়েম সুর শোনা গেল কর্ণকুহরে, কষ্ট পেও না, আদ্রিতার থেকেও অনেক ভালো মেয়ে আসবে তোমার জীবনে ইনশাল্লাহ। আমার জিনিসের উপর কারো নজর দেওয়াটা পছন্দ নয় আমার, একদম সহ্য করতে পারি না আমি। যাকে অন্তর থেকে চাই তার উপর যে প্রেমময় দৃষ্টি নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করতে ইচ্ছে হয়। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যতিক্রম হলো, সেটা অবশ্যই তোমার সৎ মন মানসিকতা এবং মার্জিত ব্যবহারের জন্য। যাই হোক, ভালো থেকো। আসি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।